ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই এই প্রশ্নগুলো পড়ে। আমরা প্রশ্ন করেছিলাম যে সহযোগী যে সাক্ষী আছে সেখান থেকে আমরা কিছু প্রশ্ন করার কথা চেষ্টা করেছিলাম যে স্বীকারোক্তি কি সহযোগী আসামির উপর ভিত্তি করে যে স্বীকারোক্তি দেওয়া হয় সেগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আমরা যদি একটু আগে শুনি, শোনার পরে আমরা নতুন আবার প্রশ্নগুলোতে চলে যাব এবং সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করবো। একই সাথে আমাদের আলোচনা থাকবে। কালকে কি অবস্থা? কালকে আপনারা ক্লাসে ছিলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, নতুন কি কোনো জি স্যার আপনি স্যার যে কয়েকদিন আগে স্যার বলছিলেন স্যার এই শনিবার স্যার ড্রাফটিং এর উপর ক্লাস নিয়েছে। ও আচ্ছা, আমি তো ভুলে গেছি যে শুধু শনিবারে ড্রাফটিং নেওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, প্রশ্নগুলো আমরা একটু দেখি। প্রশ্নগুলো দেখার পরে আমরা নতুন আর একটা প্রতিদিনই তো ড্রাফটিং কোনো না কোনো কিছু বিষয় আমরা নিয়ে আলোচনা করছি। কখনো রিভিশন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। বার কাউন্সিলে যে আপনারা একটা চিঠি লিখতেছেন, সেই চিঠি লেখার বা অভিযোগ দায়ের করছেন, সেই অভিযোগটা কিভাবে কোথায় কি থাকে সেই বিষয়টা আমাদের একটু দেখা খুবই জরুরি। দ্বিতীয় বিষয়, আমাদের একটা আপিল কিভাবে হয় সেটা দেখা জরুরি আমাদের ফৌজদারি কার্যবিধিতে। তো আমরা একটু প্রশ্নগুলো দেখি। প্রশ্নগুলো কি দিয়েছিলেন? গত ক্লাসের যে প্রশ্নগুলো ছিল দেওয়া আছে? দেওয়া আছে তো, দেওয়া আছে। ওকে, খুব সুন্দর প্রশ্ন ছিল। মৌখিক সাক্ষী প্রত্যক্ষ হইতে হবে, এর ব্যতিক্রম সমূহ আলোচনা করুন। দ্রুত সাক্ষী বলতে কি বোঝেন? শ্রুতি সাক্ষী কি আদালত গ্রহণ করতে পারে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন বলতে থাকেন, দ্রুত গতিতে বলবেন, আমরা নতুন কিছুতে চলে যাব। আমরা দেখতে চাই কে থেকে কি পড়েছেন বা কি জানেন। মৌখিক সাক্ষ্য হচ্ছে কোন ব্যক্তি আদালতে সরাসরি মৌখিকভাবে অথবা আকার ইঙ্গিতে যে তথ্য প্রকাশ করে সেটা হলো মৌখিক সাক্ষ্য। আর মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হতে হবে, যা এভিডেন্স অ্যাক্ট 1872-এর 22 ধারা অনুসারে। আর সর্বক্ষেত্রে প্রত্যক্ষ হতে হবে এমন না, এর কিছু ব্যতিক্রম আছে। প্রত্যক্ষ হতে হবে অর্থাৎ সাক্ষী সরাসরি যাহা দেখিয়েছে সে আদালতে যাইয়া বলবে সে কি দেখিয়েছে। সাক্ষী যাহা শুনিয়াছে আদালতে যাইয়া বলিবে সে কি শুনিয়াছে। সাক্ষী যদি কোনো উপলব্ধি করে তাহলে আদালতে যাইয়া বলিবে সে কি উপলব্ধি করিয়াছে। এই মৌখিক সাক্ষ্য এরকম প্রত্যক্ষ হতে হবে, তবে এর কিছু ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম হচ্ছে সাক্ষ্য আইনের 32 এবং 33 ধারায় দেখা যায় যে মানে পরোক্ষ সাক্ষ্য অর্থাৎ দ্রুত সাক্ষ্য সাধারণত আদালতে গ্রহণীয় হয় না, কিছু ক্ষেত্রে গ্রহণীয় হয়, সেটা 32 এবং 33 ধারায় বলা আছে। কারণ দ্রুত সাক্ষ্য গ্রহণীয় না হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে দ্রুত সাক্ষ্য সাধারণত আমরা মানে সর্বজন বিদিত যে মুখে মুখে কথা রূপান্তরিত হয়ে যায়, আর সেক্ষেত্রে রটনায় রূপান্তরিত হয়ে যায়। আর দ্রুত সাক্ষ্যের ক্ষেত্রে যে সাক্ষ্য দিবে এই সাক্ষ্যদাতার কোনো দায় দায়িত্ব থাকে না। তাছাড়া দ্রুত সাক্ষ্য দেওয়ার সময় মানে যে দ্রুত সাক্ষ্যটা যে দিবে তাকে হলফ করতে হয় না। এই কারণে আদালত মানে আইন প্রণেতাগণ জনশ্রুত সাক্ষ্যকে মানে গ্রহণীয় করেন নাই।
গ্রহণীয় করেছেন, সেটা হলো দুই ক্ষেত্রে 32-33 ধারা এখন আলোচনা করবো। 32 ধারা এবং 33 ধারা বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিগণকে সাক্ষ্য দেওয়ার জন্য যে মানে ডাকে পাওয়া যায় না, তাদের মানে সাক্ষ্য যখন প্রাসঙ্গিক। 32 ধারা বললো 4 ধরনের ব্যক্তি আছে যাদের বিকৃতি জনস্বীকৃত সাক্ষ্য হলেও প্রাসঙ্গিক। 4 ধরনের ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, যাকে আদালতে হাজির করার সময় ও ব্যয় সাপেক্ষ, আর একজন হচ্ছে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, আর আরেকটা কি জানি, সাক্ষী দিতে অক্ষম। এই 4 ধরনের ব্যক্তি নিম্নলিখিত 8টি ক্ষেত্রে তাদের সাক্ষ্য প্রাসঙ্গিক। 1 নম্বরে হলো মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যুর কারণ। তারপরে দৈনন্দিন যে কার্যাবলী থাকে এই কার্যাবলী সম্বন্ধে বিবৃতি। 3 নম্বরে হলো স্বার্থ বিরোধী মানে বিবৃতি। আর একটা হচ্ছে অধিকার, প্রথা ও জনস্বার্থ বিরোধী বিবৃতি। আত্মীয়তার সম্পর্কে বিবৃতি। তারপরে হচ্ছে যে উইল সংক্রান্ত বিবৃতি। আর একটা হচ্ছে যে বিচার্য বিষয় সম্পর্কে একাধিক ব্যক্তি মানে বহু সংখ্যক ব্যক্তির বিবৃতি। এই 8টি ক্ষেত্রে হলো প্রাসঙ্গিক জনপ্রিয় সাক্ষ্য। আর 33 ধারা বললো যে কোনো মানে 5 ধরনের ব্যক্তি আছে, এই ব্যক্তি পূর্ববর্তী কোনো মোকদ্দমায় কোন মামলায় যদি কোনো বিবৃতি দিয়ে থাকে তাহলে ওই মামলার পরবর্তী পর্যায়ে অথবা মানে পরবর্তী অন্য মামলায় প্রাসঙ্গিক হবে। 5 ধরনের ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তি, যাকে মানে আদালতে উপস্থাপন করা সময় ও ব্যয় সাপেক্ষ, আরেকজন যিনি কর্তৃপক্ষ কর্তৃক আদালতে উপস্থিত হতে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। এই সমস্ত ব্যক্তি 5টি ক্ষেত্রে এদের মানে বিবৃতি প্রাসঙ্গিক। পক্ষগণ যদি একই হয় 4টি, বিচার্য বিষয়ে যদি একই হয়, আর দুটো কথা ভুলে গেছি, এই পর্যন্ত আর বিষয়। আর কিছু আদালত প্রতিসাক্ষ্য বলতে কি বলছেন, আদালত কি প্রতিসাক্ষ্য গ্রহণ করতে পারে? প্রতিসাক্ষ্য গ্রহণ করতে বললাম সর্বদাই 75 পর্যন্ত শেষ। আরেকটুকুই বলে ফেলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্রুত সাক্ষী গ্রহণ করা যায় ওই দুটো সেকশন নিয়ে আলোচনা করবেন। এক হলো ইসরাফ সাক্ষ্য আইনের 6 ধারায় রেস গেস্টার নীতির ক্ষেত্রে দ্রুত সাক্ষী প্রাসঙ্গিক হয়। সেটা আমরা তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আমাদের 33 নম্বর সেকশন এবং 32 নম্বর সেকশন। এছাড়াও আমাদের আরেকটা বিষয় দেখবেন 74 নম্বর সেকশনে আছে সরকারি নথি বা রেজিস্টারে উল্লেখিত বিবরণ, যা সরকারি নথিতে উল্লেখিত বিবরণ 74 নম্বর সেকশনের ক্ষেত্রে দ্রুত গ্রহণ করা যায়। তো 32 এবং 33 নম্বর সেকশন যদি দেখতে পারেন আমাদের কাছে যথেষ্ট। ওখান থেকে প্রশ্ন বারবার হওয়ার চেষ্টা হচ্ছে, সুতরাং এই জায়গা থেকে খুব গুরুত্বের সাথে দেখবেন। যদি শোনা সাক্ষী বা শ্রুত সাক্ষী কি, অর্থাৎ তৃতীয় পক্ষের নিকট থেকে যেটা জানা হয়, তাই না, আমরা কারোর কাছ থেকে শুনেছি এমন শোনার পরে যদি সাক্ষী দিই সেটাকে আমরা শ্রুত সাক্ষী বলছি। এটা সাক্ষ্য আইনের যে আমরা মৌখিক সাক্ষীর কথা বলছি, সেক্ষেত্রে আমাদের কথা হলো যিনি শুনেছেন, দেখেছেন, জেনেছেন বা ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছেন তিনি সাক্ষী দিবেন। এর ব্যতিক্রমগুলো আমাদের 32 এবং 33 নম্বর সেকশন, 74 নম্বর সেকশন, 6 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। আদালত গ্রহণ করবেন কিনা, আদালত সাধারণত এই দুটি দ্রুত সাক্ষী গ্রহণীয় নয়, তবে যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো সরাসরি বলে দিবেন। 3 নম্বর একটা প্রশ্ন করা আছে আমাদের, স্বাক্ষর বিষয় দেখার মৌখিক সাক্ষী প্রত্যক্ষ হইতে হবে, তো এটা সেটা সুন্দরভাবে বলেছেন। শোনার দ্বিতীয় প্রশ্নটা কই, সাক্ষ্য আইনের অনুসারে দলিলের সংজ্ঞা দিন এবং দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি ব্যাখ্যা করুন। এরপর আরো কিছু একটা প্রশ্ন আছে। তারপরে হচ্ছে এভিডেন্স
কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা যায়? জি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাক্ষ্য আইনের দলিল এর সংজ্ঞা দিন, দলিলের বিষয়বস্তু গ্রহণের পদ্ধতিগুলো কি, কোন পরিস্থিতি এবং কিভাবে দালিলিক সাক্ষী মৌখিক সাক্ষ্য দ্বারা বর্জন করা যায় আলোচনা করুন। কে বলবেন? ভালো কে জানেন? কেউ বলবো? কখনোই বলতে চান না, তারা চুপচাপ করে থাকেন কেন? স্যার দলিলের সংজ্ঞা বলেন। স্যার দলিলের সংজ্ঞা মানে প্রশ্নটা হচ্ছে যে সাক্ষ্য আইনে দলিলের সংজ্ঞা দিন, দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি আলোচনা করুন, কোন কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য দ্বারা বর্জন করা যায়। জি, দি এভিডেন্স অ্যাক্ট 1872 হচ্ছে ধারা 3 স্যার দলিলের সংজ্ঞা দেওয়া আছে। ব্যবহারের উদ্দেশ্যে কোনো পদার্থের উপর বর্ণিত কোনো সংজ্ঞা, চিহ্ন, লিপিবদ্ধ বিবরণ যা ভবিষ্যতে কোনো সাক্ষ্য হিসেবে ব্যবহার হতে পারে তা দলিল বলে গণ্য হবে। তারপর হচ্ছে তার দলিলের বিষয়বস্তু। সাক্ষ্য আইনের ধারা 61 থেকে 73 পর্যন্ত দলিলের বিষয়বস্তু সম্পর্কে বা দলিলের বিষয়বস্তু প্রমাণের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। ধারা 61 অনুযায়ী কোনো দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে 2 ধরনের সাক্ষ্য দ্বারা, প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। ধারা 62 অনুযায়ী আদালতে উপস্থাপনের জন্য যে দলিলটি উপস্থাপন করা হয়, পরিদর্শনের জন্য যে দলিলটি উপস্থাপন করা হয় তাকে প্রাথমিক সাক্ষ্য বলে 62 ধারায়। আর হচ্ছে যে পরিদর্শনের জন্য বলা হবে। জি স্যার, কার কাছে পরিদর্শনের জন্য বলা হবে? আদালতের কাছে স্যার, আদালতের কাছে মানে যে দলিলটা উপস্থাপন করা হয় পরিদর্শনের জন্য, জি, সেটাই হচ্ছে স্যার প্রাথমিক সাক্ষ্য। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে হচ্ছে মেকানিক্যাল প্রসেসে বের হওয়া প্রত্যেকটি পণ্য, যেমন হচ্ছে ফ্রেশ পানির বোতল, এটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আর ধারা 63 অনুযায়ী মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে যে সমস্ত দলিলকে হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য বলা যায়, যেমন হচ্ছে 5 ধরনের দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বলা যায়। জাবেদা নকলকে বলা যায় মাধ্যমিক সাক্ষ্য। তারপর হচ্ছে মূল কপি থেকে যদি ফটোকপি করা হয় সেই ফটোকপিকে বলা হয় মাধ্যমিক সাক্ষ্য। মূল কপির সাথে তুলনা করা যায় এমন কোনো কপি হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। এবং পক্ষদের বিরুদ্ধে ব্যবহার করতে চাওয়া দলিলের যে প্রতিলিপি সেটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আর নিজের চোখে দেখা দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। আর সেকশন 64তে স্পষ্টভাবে বলা হয়েছে যে দলিলের বিষয়বস্তু অবশ্যই প্রমাণ করতে হবে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, কিন্তু 65 ধারার ব্যতিক্রম ব্যতীত। আর ধারা 65 অনুযায়ী কোনো একটা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে বা যেতে পারে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। নিম্নেতে আলোচনা করা হলো, কেউ যদি ক্ষমতা বা পাওয়ার দেখিয়ে কোনো মূল দলিল না দেয় বা আটকে রাখে, বা মূল দলিলটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, মূল দলিলটি সরকারি দলিল হলে, মূল দলিল অসংখ্য যদি হয় সেক্ষেত্রে, এবং হচ্ছে স্থানান্তর করার যদি যোগ্য না হয়, এক স্থান থেকে অন্য স্থানে যদি নেওয়া না যায় সেক্ষেত্রে আর হচ্ছে যে ধারা 66 অনুযায়ী তবে হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার আগে হচ্ছে যে নোটিশ দিতে হবে। যার কাছে আর কি মূল দলিল যে রক্ষণাবেক্ষণ করতেছেন তাকে আগে নোটিশ দিতে হবে, তারপরেও সে যদি দিতে না চায় সেক্ষেত্রে হচ্ছে স্যার মাধ্যমিক সাক্ষ্য প্রয়োগ করতে হবে। আর মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য বর্জন বলতে সাক্ষ্য আইনের যেসব ক্ষেত্রে দালিলিক বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে তা আলোচনা করা হয়। ধারা 22 অনুযায়ী যে দলিল বিষয়ে কোনো ব্যক্তি মৌখিক সাক্ষ্য দেওয়ার অধিকারী, সেক্ষেত্রে হচ্ছে স্যার দলিলের বিষয়ে মৌখিক মানে দালিলিক সাক্ষ্য বর্জন করা যাবে। আর ধারা 63 অনুযায়ী নিজের চোখে দেখা দলিল সম্পর্কে মৌখিক সাক্ষ্য যা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে হচ্ছে দালিলিক সাক্ষ্য বর্জন করা যায়। আবার ধারা 93 অনুযায়ী কোনো দলিলের যদি অনিশ্চয়তা যেখানে স্পষ্ট তা দূর করার জন্য হচ্ছে যে দালিলিক সাক্ষ্য বর্জন করে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। আর ধারা 95 অনুযায়ী কোনো দলিলের ভাষাগত স্পষ্টতা বা যদি অর্থহীন কোনো কিছুকে নির্দেশ করে তখন ওই দলিলের সুনির্দিষ্ট অর্থ করার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আর হচ্ছে ধারা 95 অনুযায়ী স্যার সেকশন
95। 91, 92 এ যদি আপনি বলেন 91 নাম্বার সেকশনে সম্পত্তির মঞ্জুরি বা অন্য কোনো বিধি ব্যবস্থায় শর্তাবলী প্রমাণে মৌখিক সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে আমরা যে কথা বলছি 92 নাম্বার সেকশনে কিন্তু দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য দ্বারা বর্জন করেছে। এই 92 নাম্বার সেকশনে কি বলেছে স্পেসিফিকলি? স্যার আমি যে আমার 91 92 সেকশন পড়ছি, তো ওখানে যে বলছে স্যার দালিলিক মানে দালিলিক সাক্ষ্য দ্বারাই প্রমাণ করতে হবে, মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এখানে হচ্ছে উল্টাটা, ঘটনা হচ্ছে উল্টাটা। আমরা করতেছি দালিলিক সাক্ষ্য দিয়ে মৌখিক সাক্ষ্য বর্জন, আর আপনি করতেছেন মৌখিক সাক্ষ্য দিয়ে দালিলিক সাক্ষ্য বর্জন, মানে উল্টাটা হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রশ্নটা তাহলে আলাদাভাবে সাজিয়েছি। এটা একটা। আর 2 নম্বর আরেকটা জায়গায় সমস্যা হচ্ছে, আপনি বললেন যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হয় 61 থেকে 73 ধারা পর্যন্ত। এটা কিন্তু একটু মিস্টেক আছে। দলিলের বিষয়বস্তু প্রমাণ করা হয় 61 থেকে 66 পর্যন্ত, আর দলিলের লিখন ও সত্যায়ন প্রমাণ করতে হয় 67 থেকে 73 পর্যন্ত। এর 2 ভাগে ভাগ করা আছে। ও আচ্ছা আচ্ছা। 61 থেকে 66 হবে দলিলের বিষয়বস্তু। আর কে তাহলে বলতে পারবেন 95 সুন্দরভাবে? 96 আসবে না স্যার? আর কে বলতে পারবেন সুন্দরভাবে? না। আর আমি একটু চেষ্টা স্যার করি। কোন প্রশ্নটা স্যার? স্যার দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন স্যার। জি 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 স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার আমি কি চেষ্টা করবো না স্বরূপের চেষ্টা করবেন? অবশ্যই করেন করেন ভাই করেন। স্যার সাক্ষ্য আইনে মূলত স্যার দলিলের সংজ্ঞা দেওয়া আছে ধারা 3-এ। স্যার 3-এ বলা হয়েছে দালিলিক সাক্ষী সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা 3-এ। এখানে বলা হয়েছে আদালতে পরিদর্শনের জন্য যে সকল দলিলপত্র উপস্থাপন করা হয় তাই মূলত হচ্ছে দালিলিক সাক্ষ্য। এখন দালিলিক সাক্ষ্য আবার 2 প্রকার, এটা বলা আছে 62 এবং 63-তে। 62-তে বলা হয়েছে যে হচ্ছে না, প্রথম হচ্ছে 61 ধারা আসবে স্যার। এখানে 61 ধারা বলছে কোন দলিলের বিষয়বস্তু প্রাথমিক এবং মাধ্যমিক দুইটি সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাহলে এখান থেকে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য, একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য হচ্ছে মূলত মূল দলিলকে বোঝানো হয় স্যার। আর মাধ্যমিক সাক্ষ্য বলতে বোঝানো হয় কোন দলিলের জাবেদা নকল, যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল বা ফটোকপি, তারপর হচ্ছে দলিলের সাথে মিলিয়ে নেওয়া নকল, তারপর হচ্ছে ওই দলিলের প্রতিলিপি বা উক্ত দলিল যে সম্পাদন করেছে যেটা তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, আর হচ্ছে যে ব্যক্তি কোনো মূল দলিল দেখেছেন তার মৌখিক বর্ণনা। এখানে স্যার আরেকটা প্রশ্ন ছিল যে হচ্ছে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এখানে স্যার মূলত মানে এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, এখানে স্যার 91 এবং 92 ধারাটা আসবে স্যার। সাক্ষ্য আইনে 91 ধারা অনুযায়ী যখন কোনো চুক্তি, অনুদান বা সম্পত্তি বা অন্য কোনো ব্যবস্থা দলিল আকারে লিখিত হয়েছে অথবা আইন অনুযায়ী এটাকে মানে আইন অনুযায়ী এটা লিখিত ভাবেই হস্তান্তর করতে হবে, এরকম যদি কোনো বিধিবিধান থাকে তাহলে সেটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে 92 ধারা যেটা বলছি স্যার, সেটা হচ্ছে যে কোন দলিলের যদি সংযোজন বা বিয়োজন হয় সেক্ষেত্রে সেটা দালিলিক সাক্ষ্য দিয়েই প্রমাণ করতে হবে, মৌখিক সাক্ষ্য দ্বারা মানে মৌখিক সাক্ষ্য দ্বারা সেই সংযোজন বা বিয়োজনকে ব্যাখ্যা করা যাবে না। এই দুইটা বিষয়ের ভিত্তি করেই স্যার হচ্ছে এই কথাটা বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যকে বর্জন করা যাবে। আরেকটা বিষয় আছে স্যার, যে কেউ যদি কোনো ডকুমেন্ট বা কোনো চুক্তি স্বাক্ষর করে তাহলে এটা স্যার আলাদা প্রশ্ন। সরি স্যার, এত সংক্ষেপে দিয়ে দিলে আর একটু স্যার ওই 91 থেকে মানে দালিলিক সাক্ষ্য দ্বারা সাক্ষ্য বর্জন না আসল জিনিসটা মানে যদি চেষ্টা করি পারা যায় কিনা। মানে 91 সেকশন অনুযায়ী যদি দলিলের শর্তাবলী এবং লেনদেন, এইটা দলিলের শর্তাবলী এবং লেনদেন যদি প্রমাণ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিলটাই উপস্থাপন করতে হবে এটা প্রমাণের জন্য। আর 92 বললো যে এই দলিলের লেনদেন এবং শর্তাবলী এই বিষয়ে কোন সংযোজন, বিয়োজন, পরিবর্তন করার যদি প্রয়োজন হয় তাহলে
সেই ক্ষেত্রে এই মৌখিক সাক্ষ্য দিয়ে সেই কাজটা করা যাবে না। আর 93 বলল যখন দলিলের ভাষা ব্যর্থবোধক হবে তখন ওই ব্যর্থবোধকতার ত্রুটি দূর করার জন্য মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। যেমন কোন চুক্তি যদি থাকে তার কাছে আমি 700 কিংবা 800 টাকা পাই, এইরকম যদি কোনো দলিল লেখা থাকে ব্যর্থবোধক ভাষা, এটা সংশোধন করার জন্য মৌখিক সাক্ষ্য দিয়ে ত্রুটি দূর করা যাবে না। আর 94 বলল যখন দলিলের ভাষা এতই সহজ সরল এবং এতই স্পষ্ট যে দলিল দেখেই বোঝা যায় এই দলিল দিয়ে কোন কাজটা কার্যকরী হবে, এই ক্ষেত্রে ওই দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য প্রয়োজন নাই। মৌখিক সাক্ষ্য চলবে না। যেমন একটা আমি ক্রয়ের কাছে জমি বিক্রি করলাম একটা মৌজার 500, সুস্পষ্ট করে বর্ণনা করা আছে, এটা সহজ সরল। পরবর্তীতে আমি এটা বললাম যে ওই মৌজার জমিটা না, তোমাকে আমি ওই মৌজার জমিটা দিচ্ছি, এই কথাটা এই অন্য মৌজার জমি দিচ্ছি এই মৌখিক সাক্ষ্য দিয়ে ওই দলিলের ব্যাপারে মৌখিক সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে না। এই হলো 91 থেকে 94 ভাষা। স্যার তাহলে এখানে সেকশন আসতেছে 91, 92, 93, 94, চারটা সেকশন আসবে স্যার। যদি সময় পান তো একটা দিবেন, সময় না পেলে দুটো দিলেই হবে। দুইটা স্যার, সেটা কোন দুইটা দিবেন স্যার? 91, 92, স্যার 91 এবং 92। নেক্সট প্রশ্ন কি? সকল দোষ স্বীকারোক্তি কনফিউশন স্বীকৃতি অ্যাডমিশন, কিন্তু সকল স্বীকৃতি দোষ স্বীকারোক্তি নয়। ব্যাখ্যা করুন। পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে যে স্বীকারোক্তি প্রদান করা হয় তা কতটুকু আদালত প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে? আলোচনা করুন। অন্যজন। স্যার জি স্যার এটা আমি একটু করতাম স্যার। হ্যাঁ বল। স্যার প্রথম যে বিষয়টা আছে যে স্বীকারোক্তি সব ওই স্যার সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকৃত নয়। তো স্যার এই প্রশ্নটাকে স্যার আমরা এভাবে লিখতে পারি যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর আইনে দোষ স্বীকারের সরাসরি কোনো সংজ্ঞা দেওয়া না হলেও 17 ধারাতে স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। তো স্বীকৃতির সংজ্ঞাটা কি? স্বীকৃতির সংজ্ঞা হচ্ছে যে মৌখিক বা লিখিত বা ডিজিটাল রেকর্ডে ধারণকৃত উক্তি বা উক্তি যেটা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে বা কোনো অনুমানের আপনার সূচনা করে, সেটাকেই বলা হচ্ছে স্বীকৃতি। আর অন্যদিকে যেহেতু সাক্ষ্য আইনে দোষ স্বীকারোক্তির সংজ্ঞা নাই, তো সাধারণভাবে আমরা যেটা দোষ স্বীকারোক্তি বলতে বুঝি সেটা হচ্ছে কোনো অপরাধের দায়ে কোনো অভিযুক্ত ব্যক্তি তার অভিযোগ স্বীকার করে নেয় বা অপরাধ বা অভিযোগ স্বীকারের ইঙ্গিতবাহী কোনো বিবৃতি দেয়, সেটাকে দোষ স্বীকারোক্তি বলা হচ্ছে। তাহলে এই দুইটা সংজ্ঞা থেকে স্যার এটা প্রতীয়মান হয় যে দোষ স্বীকার, অপরাধের দোষ স্বীকার হচ্ছে এক ধরনের স্বীকৃতি। তো যদি স্বীকৃতি সাক্ষ্য আইনের একটা হয়, সাক্ষ্য আইনের যদি এক শ্রেণীর সাক্ষ্য হয় তাহলে দোষ স্বীকারোক্তি সেই শ্রেণীর অংশ বিশেষ। তাহলে সেই অর্থে বলা যায় সব ধরনের দোষ স্বীকার স্যার একরকম স্বীকৃতি, এবং সাক্ষ্য আইনের স্বীকৃতি নামক অধ্যায়ের মধ্যেই এই দোষ স্বীকারকে অবস্থান দেওয়া হয়েছে। তো স্যার এ থেকে পরিলক্ষিত হয় যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। স্যার এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে যে পুলিশের নিকট দোষ স্বীকারের প্রাসঙ্গিকতা। তো স্যার এই সংক্রান্ত ব্যাপার বলা আছে হচ্ছে ধারা 25 থেকে 27 ধারাতে। তো 25 ধারাতে বলছে যে পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি করলে সেটা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সেটা ব্যবহার করা যাবে না। আর 26 ধারাতে বলেছে যে পুলিশের হেফাজতে, আগেরটা ছিল পুলিশের নিকট, আর এটা হচ্ছে পুলিশের নিকট হেফাজতে থাকাকালীন সময়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যতীত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হবে, পুলিশের কাছে হবে না। আর 27 ধারাতে যে বলতেছে
যে পুলিশের নিকট দোষ স্বীকারের তথ্য অনুযায়ী পুলিশ যতটুকু আলামত উদ্ধার করতে পারবে ঠিক ততটুকুই প্রাসঙ্গিক হবে। আর এই ছিল স্যার এই প্রশ্নের শর্টলি অ্যান্সার। কার কি ছিল? 3 নম্বর প্রশ্ন। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল যে দোষ স্বীকার কি দোষ স্বীকারোক্তি সহ আসামির বিরুদ্ধে ব্যবহার না, করা ওখানে- আইনগত শর্ত। ওখানে আরো প্রশ্ন ছিল, পুলিশ হেফাজতে থাকাকালীন আসামি যে দোষ স্বীকারোক্তি প্রদান করেন তা কতখানি আদালতে গ্রহণযোগ্য? প্রাসঙ্গিক হুম? আমি এটা মিস করে গেছি স্যার, আমি তো ওটা লিখছিলাম না, তাহলে মিস হয়ে গেছে স্যার। ওটা তো একেবারে সেই গুরুত্বপূর্ণ সেকশন, 27 নাম্বার সেকশন। জি স্যার, 27 নম্বর সেকশন, যেটা ওই যে আলামত অনুযায়ী মানে হ্যাঁ। তথ্য মানে অভিযুক্ত ব্যক্তির মানে তথ্য অনুযায়ী পুলিশ যতটুকু আলামত উদ্ধার করতে পারবে সেটা স্যার প্রাসঙ্গিক হবে। ততটুকু স্যার এখানে একটা কেস ল আছে সিদ্দিকুর রহমান বনাম রাষ্ট্র স্যার, যেখানে বলেছে যে ওই মামলাতে অভিযুক্ত স্বীকার করেছে যে সে 5 জন ব্যক্তিকে হত্যা করেছে এবং ওদেরকে একটা ক্ষেতের মধ্যে করেছে, পুঁতে রেখেছে। পরবর্তীতে পুলিশ সেখানে যে 5টা লাশ পায়, এই জন্য তার এই বক্তব্য প্রাসঙ্গিক, কিন্তু সে যে হত্যা করেছে সেটা প্রমাণিত হয় না বিধায় ওই জিনিসটা স্যার প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য হবে। এটা ছিল স্যার। একই প্রশ্ন দিয়েছিলাম, একটু ঘুরে শুধুমাত্র বলেছিলাম যে দোষ স্বীকারোক্তি কি, দোষ স্বীকারোক্তি আসামের বিরুদ্ধে ব্যবহার করার শর্তগুলো আলোচনা করুন, দোষ স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি? কে আছেন বলার মতো? স্যার আসসালামু আলাইকুম। জি বলেন আহসান হাবিব ভাই। স্যার একটা ছিল যে দোষ স্বীকারোক্তি আর সহ আসামির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তির ব্যবহার করার আইনানুগ সত্য কি, এটা ছিল স্যার একটা কোশ্চেন। দোষ স্বীকারোক্তি কি মানে কনফিউশনটা কি? দোষ স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে ব্যবহার করা দোষ স্বীকারোক্তি হচ্ছে যে দোষ স্বীকারোক্তি সম্পর্কে স্যার এই যে সাক্ষ্য আইনের 24 ধারা থেকে 30 ধারায় বর্ণনা করা আছে স্যার। আর ফৌজদারি কার্যবিধির আপনার 164 ধারায় দোষ স্বীকারোক্তি সম্পর্কে একটু বিধান আছে আর কি, যেটা ম্যাজিস্ট্রেটের কাছে বর্ণনা করা যায়। ঠিক আছে দোষ স্যার। স্বীকারোক্তিটা কি, সংজ্ঞাটা কি? দোষ স্বীকারোক্তি হচ্ছে যে আসামি তার যে দোষ স্বীকার করে স্যার বিবৃতি দেয়া স্যার, এটা হচ্ছে দোষ স্বীকারোক্তি। এইভাবে বলা যায় না, এইভাবে বলা যায় না স্যার যে দোষ স্বীকারোক্তি হচ্ছে একটা স্বীকৃতি যা অভিযুক্ত ব্যক্তির অপরাধ সংগঠন সম্পর্কে তথ্য প্রকাশ করে। জি জি জি। আর অর্থাৎ এই যে আমরা স্যার 30 ধারায় যেটা বলা হচ্ছে যে যে অপরাধ করার জন্য ব্যক্তি তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা স্বীকার করে যে বিবৃতি দিবে স্যার, সেটা তার দোষ স্বীকারোক্তি। ভেরি গুড, এই তো চলে এসেছে, খুব সুন্দর কথা। স্যার দোষ সহ আসামির স্যার দোষ স্বীকারোক্তি যে আইনানুগ সত্য সেটা আমরা গ্রহণ করব কিনা, সেটা হচ্ছে কিছু সত্য আছে স্যার। যে এটা এভিডেন্স অ্যাক্ট 1872 30 ধারায় কিছু সত্য উল্লেখ করা আছে যে সহ আসামি যে মানে বিবৃতি দিলেই মানে দোষ স্বীকার করে বিবৃতি দিলেই যে সেটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু না, কিছু সত্য সাপেক্ষে সেটা গ্রহণ করা যেতে পারে। এই ক্ষেত্রে কিছু সত্য স্যার যে যে মানে যে দোষ স্বীকার করে বিবৃতি দিবে সে তাকে ওই একাধিক ব্যক্তি এই ক্ষেত্রে অভিযুক্ত থাকতে হবে, সে একা খালি হবে না, কয়েকজন অভিযুক্ত হলে সে যে বিবৃতি দেবে সেটা গ্রহণযোগ্য হবে। আবার স্যার একই অপরাধের জন্য তাদের যৌথভাবে বিচার করতে হবে, মানে অনেক জনের একই ধারায় বিচার করতে হবে, একই অপরাধের বিচার করতে হবে, তবে সেটা হচ্ছে দোষ স্বীকারোক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে। আবার স্যার এখানে আরেকটা বলছে যে অভিযুক্তের মধ্যে কেউ যদি নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করে সেক্ষেত্রে স্যার সবাই কিন্তু স্যার ওই দোষের দোষী হবে, মানে অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে সেও ওই অপরাধ যেহেতু করছে অন্য আসামি একই অপরাধী এই হিসেবে
বিচারক রায় দিতে পারবে তাদের বিরুদ্ধে। আর কি স্যার। রেফারেন্স আছে? হ্যাঁ, শুনছি। তিনটা জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করা আছে। নাম্বার 1 30, নাম্বার 2 133 সহযোগী স্যার। আসামির বিরুদ্ধে, আর একটা হচ্ছে 114 বি। জি স্যার, 114 বি স্যার। জি মুক্তিকানুক্তির সাক্ষ্যগত মূল্যটা কি নিজে স্বেচ্ছাকৃত সৎ মনোনীত হয়ে সত্য কথা বলতে হবে এগুলো না? স্যার, ওটা তো আমি বলি নাই এখন। সাক্ষ্যগত মূল্য তো বলি নাই। সাক্ষ্যগত মূল্য তো যে সাক্ষ্যগত মূল্য অর্থাৎ দোষ স্বীকার করে তাহলে যে আসামির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহারের যে শর্ত, সেই শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 30 নাম্বার সেকশন। জি স্যার। এই 30 তারপরে নাম্বার 100 সেকশনে, হ্যাঁ, সেই 30 স্যার নাম্বার বলেন। সেকশন অনুযায়ী কোনো এক ব্যক্তি ওই মোকদ্দমায় সে আসামি হবে এবং অন্যজনকে জড়িয়ে যদি কোনো তথ্য প্রকাশ করে, তখন সহযোগীর বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহার করার শর্ত হিসেবে বিবেচিত হয়। এই জি, সাক্ষ্য স্যার। আইনের 30 ধারায় আমাদের স্পষ্ট করেছে। সেক্ষেত্রে খুব সুন্দর করে বলেছেন যে শর্তগুলো পালন করতে হবে কি, অবশ্যই একই অপরাধে অপরাধী হইতে হবে, একই মামলায় তাদের জয়েন্টলি ট্রায়াল হইতে হবে, উক্ত অভিযুক্তর মধ্যে যে কোনো একজন নিজেকে জড়িয়ে সহ অন্যজনকে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তি প্রদান করবে, তাই না? এমন দোষ জি, স্যার। জি, স্বীকারোক্তি জি, প্রমাণ স্যার। হতে গেলে অবশ্যই স্বীকারোক্তি প্রদানকারী সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিষয়গুলো বিবেচনা করতে হবে। এই হচ্ছে আমাদের শর্ত। জি স্যার। তো সহযোগী আসামির আর একটা প্রশ্ন কি ছিল? আর স্যার, আসামির দোষ স্বীকারের সাক্ষ্যগত মূল্য কি? জি, ওই যে স্যার কিছুক্ষণ আগে যে ভাই বললো যে এখানে স্যার 3 ধরনের দোষ স্বীকার হতে পারে। স্যার, একটা হচ্ছে বিচারকের কাছে দোষ স্বীকার, না স্যার 2 ধরনের। একটা বিচারকের কাছে দোষ স্বীকার করতে পারে, আর একটা স্যার বিচার বহির্ভূত যদি দোষ স্বীকার, অর্থাৎ সে পুলিশের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে সে দোষ স্বীকার করে যদি কোনো বিবৃতি দেয়, এই 2 ধরনের হতে পারে। তো বিচারকের কাছে তো স্যার আমরা জানি যে সিআরপিসি, যেটা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 164 ধারায় জবানবন্দি দেয় স্যার, আর 364 ধারার অধীনে এই যে জবানবন্দি দেয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এই ক্ষেত্রে স্যার কয়েকটা কেস রেফারেন্স আছে সাক্ষ্যগত মূল্য হিসেবে। ইসলাম উদ্দিন বনাম রাষ্ট্র আছে স্যার, রাষ্ট্র বনাম মুকুল আলী, এরকম কয়েকটা উদাহরণ আছে স্যার। সেখানে দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি যে সত্য এবং স্বেচ্ছা প্রণোদিত হয়ে কোনো কিছু প্রমাণ করার জন্য সে অভিযুক্ত, মানে সে অভিযুক্ত হিসেবে যদি ম্যাজিস্ট্রেটের নিকট কোনো সাক্ষ্য প্রদান করে, সেক্ষেত্রে এই সাক্ষ্যগত মূল্য স্যার আছে। আর যদি কেউ যদি হয় এমন স্যার যে সকল আইনি বাধ্যবাধকতামূলক যে নিয়ম কানুন এগুলো মেনে যদি সে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ম্যাজিস্ট্রেট যদি সেটা সন্তুষ্টি অর্জন করে যে না, সে কোনো ধরনের ভয় ভীতি কোনো কিছু মুক্তভাবে সে তার দোষ স্বীকার করতেছে, সেক্ষেত্রে ওই আসামির যে জবানবন্দি সেটা সে লিপিবদ্ধ করতে পারবে। কারণ তখন সে বুঝবে যে না, সে কোনো ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সে হচ্ছে দোষ স্বীকার করতেছে। এক্ষেত্রে স্যার আবুল কালাম ভাই এর আগেও যেটা বলছিল যে ওই যে আসামিকে তো আগেই স্যার জানাই দেবে ম্যাজিস্ট্রেট যে আপনি কোনো ভয় ভীতির ঊর্ধ্বে থেকে কোনো দোষ স্বীকার করতেছেন কিনা, তাকে যে যথাযথ নিয়ম যেটা সেটা মেনে সে যদি কোনো দোষ স্বীকার করে তখন সে এটা সাক্ষ্যগত মূল্য আছে স্যার। আর যদি এমন হয় যেমন আমরা বলতেছি পুলিশের কাছে যে দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেয়া, স্যার আমরা ওই যে 25 থেকে 27 ধারায় যেটা দেখলাম, যে 25 ধারায় বললাম যে পুলিশের কাছে দোষ স্বীকারোক্তি দেয়া সাক্ষ্যগত কোনো মূল্য নেই। কারণ ওখানে যদি আসামি ভয় ভীতি প্রদর্শন ছাড়াও যদি প্রলোভন মুক্ত হয়েও যদি স্বেচ্ছাও কোনো স্যার স্বীকারোক্তি দেয়, সেটাও সাক্ষ্যগত কোনো মূল্য নেই, আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয়। আবার 26 ধারাও স্যার যে পুলিশের হেফাজতে থেকে যদি সেটা ম্যাজিস্ট্রেট অনুপস্থিতিতে হয়, সেক্ষেত্রে আইনগত মূল্য নেই। শুধুমাত্র 27 ধারায় যেটা বলা আছে যে পুলিশের উপস্থিতি এবং ম্যাজিস্ট্রেটের নিকট যদি কোনো স্বীকারোক্তি দেয়, তবে সেটা স্যার আইনগত বা সাক্ষ্যগত মূল্য আছে। এটা স্যার সহযোগী আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কি সাজা প্রদান করা যায়? স্যার এক্ষেত্রে স্যার
স্যার সাজা প্রদান করা যাবে স্যার, যদি সেটা যদি স্যার একই মামলায় যদি সবাই যদি অভিযুক্ত হয় সেক্ষেত্রে সাজা প্রদান করা যাবে স্যার, আলাদাভাবে অন্য কোনো মামলায় স্যার সাজা প্রদান করা যাবে না। শুধুমাত্র সহযোগী আসামের স্বীকারোক্তির ভিত্তিতে সাজা প্রদান করা যায়, রেফারেন্স সহ উল্লেখ করুন। কে বলতে পারবেন? স্যার আমি একটু চেষ্টা করতে যাচ্ছিলাম স্যার। বলেন বলেন। স্যার মানে এটা স্যার হচ্ছে প্রথমে হচ্ছে স্যার এখানে মানে প্রথমে প্রশ্নটা শুরু করতে হবে এইভাবে যে সহযোগী আসামির ও স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষী শাস্তি দেওয়া যাবে। প্রথম ধারা হচ্ছে স্যার ধারা আসবে হচ্ছে এক মিনিট স্যার আমি তো মনে করিনি স্যার, প্রথমে আসবে হচ্ছে স্যার 33 ধারা স্যার। 33 দ্বারা কি বলা আছে? 133 133 সরি স্যার মানে সে 133 দিয়ে আসবে স্যার। এটা প্রথমে 133 এ বলা হয়েছে স্যার যে দুষ্কর্মের সহযোগী একে অন্যের বিরুদ্ধে যোগ্য সাক্ষী দেওয়ার উপযুক্ত ব্যক্তি হিসেবে গণ্য হবে, সমর্থিত সাক্ষীর উপর ভিত্তি করে যদি দণ্ড দিলেও সেই দণ্ড বেআইনি হবে না স্যার। এবং এই একই রেফারেন্সের আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে 114 খ। 114 খ তে বলছে গুরুত্বপূর্ণ তথ্যাদি সহ সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য। তার মানে স্যার যদি কোনো সহচর ব্যক্তি নিজেকে জড়িয়ে এবং সহ অভিযুক্তদের জড়িয়ে যদি কোনো সাক্ষী দেয় তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া যাবে এবং এই শাস্তি বেআইনি হবে না স্যার। ভেরি গুড। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে দুষ্কর্মের সহযোগী দুষ্কর্মের বা সহ আসামির বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ব্যবহার করতে পারবো অ্যাকর্ডিং টু সেকশন 30 অনুযায়ী। যদি জয়েন্টলি ট্রায়াল হয়, যদি একই ধরনের অপরাধ হয় এবং নিজেকে সহ অন্যকে জড়ায় যদি কোনো স্বীকারোক্তি প্রদান করেন, এবং এই স্বীকারোক্তি প্রদান করার ক্ষেত্রে এই স্বীকারোক্তিটা যে অবৈধ না সেটা আমাদের 130 নম্বর সেকশনে একজন দুষ্কর্মের সহযোগী একজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একজন যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হবে এবং দুষ্কর্মের সহযোগী অসমর্থিত সাক্ষীর উপরে ভিত্তি করেও যদি কোনো রায় দেওয়া হয় সেই রায়টা বেআইনি হবে না। তবে এইটা 114 বিতে এসে একটু কঠোরতার কথা বলেছে যে আপনি গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত না হলে, ওই আগের ব্যাচে একজন ব্রিটেনে পাশ করেছে, এখন অবশ্যই অ্যাডভোকেট, সে বলেছিল ভাইয়া যদি এরকম হয় যে আমি তো মরছি আমি যে আমার কোর্টকে বললাম যে ওই শালাও আমার সাথে আছে, এরকম বলছিল সে, একটু সহজ সরল ভাবেই বলেছিল। আমার এখনো মনে আছে উনি এই কথাটা বলছিল যে আমি তো মরছি অন্যজনকে সহ মারবো, এই জন্য কি করবো অন্যজনের নামও আমি বলে দেব, এরকম তো হইতেই পারে। সেই ক্ষেত্রে তো এইটার উপরে ভিত্তি করে যদি রায় দেয় তাহলে তো এটা হলো না। সেই ক্ষেত্রেই বলেছে যে 114 বিতে যে গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত হতে হবে। একজন ব্যক্তি মিজান নামক একজন ব্যক্তি, সে ওই গ্রামেই বসবাস করে না, কখন হঠাৎ করে আপনি মিজানের নাম বলে ফেলছেন যে মিজানও সেটার সাথে যুক্ত আছে। ওই যে একটা বাচ্চাকে মেরে ফেললো, সেখানে হঠাৎ করে একজনের নাম বলে ফেললো, ডলার নামক এক ব্যক্তি তার সাথে আছে। এখন তো সে বিবৃতি দিয়েছে, যদিও সে বিবৃতিটা এক্সট্রা জুডিশিয়ারি কনফিউশন দিয়েছিল। জুডিশিয়ারি কনফিউশন এবং এক্সট্রা জুডিশিয়াল কনফিউশনের মধ্যে একটা পার্থক্য আছে। আর জুডিশিয়াল কনফিউশন যেটাকে আমরা বলছি যে 161 364 অনুযায়ী, সরি 164 যেটা 364 অনুযায়ী হয়, এটাকে জুডিশিয়াল কনফিউশন বলা হয়। আর এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাইরে যাদের কাছে কনফিউশন দেওয়া হয় সেটাকে এক্সট্রা জুডিশিয়াল। যেমন সাংবাদিকদেরকে ডেকে হঠাৎ করে বলতেছে যে আমি তো অপরাধী না, এটার সাথে ডলারও জড়িত আছে, তো এটাতে এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন। শুধুমাত্র পুলিশের কাছে ততটুকুই সাক্ষী হিসেবে গণ্য করা হবে দুইটা ক্ষেত্রে। আমরা ব্যতিক্রম যখন করবো দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে ওই টাইম ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা পুলিশের কাছে সাক্ষ্য হিসেবে গণ্য হয়। আবার যখন আমরা দেখছি যে পুলিশের কাছে কোনো বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অনুযায়ী যখন আলামত উত্তর হচ্ছে তখন কিন্তু আমরা সাক্ষী হিসেবে ব্যবহার করছি। সুতরাং সহযোগী আসামির বিবৃতিটা ঠিক অবশ্যই
অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত হতে হবে। সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগীকে বিশ্বাসের অযোগ্য বলে গণ্য করা হবে। সুতরাং তার সাক্ষীর উপরে ভিত্তি করে শুধু মামলার রায় দেওয়া যাবে না। যে কথা আদালতের কিছু ঘটনা অস্তিত্ব প্রমাণ অর্থাৎ কোর্ট মে প্রিজাম্পশন এক্সিস্টিং অফ সার্টেন ফ্যাক্ট হিসেবে গণ্য করে থাকে। দ্যাটস ওয়াই আমাদের এই তিনটা সেকশনই আপনাকে ব্যবহার করতে হবে। কখন কিভাবে একজন আর একজনের রেফারেন্স কি ওই যে আমির হোসেন বনাম মন্টু এটা দিলে হবে? যে রেফারেন্স আপনারা মনে রাখতে পারেন, এক একটা বই এক এক রকম ভাবে দেওয়া আছে, এগুলো নিয়ে হাজার হাজার কেস আছে। যেটা আপনি এক্সাক্ট মনে রাখতে পারেন সেই কেস রেফারেন্সটা একটা মনে রাখবেন। যেমন আব্দুর রশিদ ভার্সেস স্টেট কিছুক্ষণ আগে একজন মোল্লা হাইকোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছিল যে বিচারক দোষ স্বীকারের উপর ভিত্তি করে যদি কোনো অভিযুক্ত দণ্ড দেওয়া যায় এবং যদি স্বীকারোক্তিটা স্বেচ্ছামূলক হয়, এটা যদি স্বেচ্ছামূলক হয় তাহলে কিন্তু সাজা দেওয়া যায়। সেক্ষেত্রে বলেছেন আব্দুর রশিদ বনাম স্টেট। আপনার এটা বিএলডি 226 নম্বর পেজে আছে। এটা একটা গুরুত্বপূর্ণ মামলা হিসেবে কাউন্ট করা হয়। সো কেস রেফারেন্স যদি দিতে পারেন তাহলে তো বেস্ট, কিন্তু কেস রেফারেন্স অধিকাংশ সময় এত কিছুর মধ্যে কেস রেফারেন্স মনে থাকবে কিনা আপনাদের সে বিষয় নিয়েও আমি কনফিউশন। সো খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর কথা বলেছি, প্রশ্নগুলো আসলে কোথায় কিভাবে প্রশ্ন করবে, বাট এই প্রশ্নগুলো করার সময় এখান থেকেই প্রশ্ন হবে। যেমন আরেকটা প্রশ্ন দেখেন, অলরেডি প্রশ্নটা দ্রুত সাক্ষী ব্যতিক্রম বা সরি ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট থেকে আপনি অলরেডি ব্যতিক্রম যে প্রশ্ন সেটা উত্তর বলে ফেলেছে আমাদের আবুল কালাম আজাদ ভাই। যেটা আমি 5 নাম্বার একটা প্রশ্ন দিয়েছিলাম যে মৃত্যুকালীন ঘোষণাকে ডাইং ডিক্লারেশন স্পেসিফিকলি আমরা এটা দিয়েছি এবং এর উপাদানগুলো কি। এত বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আরেকজন বলেন তো ডাইং ডিক্লারেশন যদিও অনেক কিছুই বলে ফেলেছে অলরেডি আমাদের ভাই। জি কেউ আসেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে বলেন। কি ব্যাপার, কেউ নাই? বলবো কি হ্যাঁ অবশ্যই বলবেন স্যার। ডাইং ডিক্লারেশন এটা হচ্ছে সাক্ষ্য আইনের 32-1 ধারায় যে মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে এই বিষয়ে বিধান আছে। কিন্তু এখানে স্যার মৃত্যুকালীন ঘোষণায় কিছু মানদণ্ড আছে যে এটা মৃত্যুকালীন ঘোষণায় আমি যেটা পড়ছিলাম স্যার যে লিখিত মাস্টারে, সেটা 3 ধরনের মানদণ্ডের কথা বলা আছে। একটা অন্তর্নিহিত সত্য কিনা, মানে সে যে কথাগুলো বলছে সেটা আসলে কতটা গ্রহণযোগ্য। এক, মৃত ব্যক্তির পক্ষে আক্রমণকারীকে যে শনাক্ত করা সেটা বা নামকরণের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিনা। অর্থাৎ স্যার মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা ভালো ছিল কিনা, মানসিক অবস্থা ভালো ছিল কিনা, ঠিক আছে স্যার। আবার ওনাকে জোর করে কেউ এই ধরনের কথা বলাইছে কিনা, মানে উনি যে কথাগুলো বলতেছে সেটার সাথে পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ কিনা। এই 3 ধরনের যদি বিষয় থাকে তখন আমরা এটাকে ডাইং ডিক্লারেশন বলতে পারব। আর এর সাথে আরো কিছু অপ্রয়োজ্য যে বিষয়গুলো আছে যে স্যার, যে মৃত্যুকালীন ঘোষণার কিছু বিষয় থাকে যে মৃত্যুকালীন ঘোষণা লিখিত, মৌখিক বা হতে পারে। এক্ষেত্রে বিবৃতি দাতা কথা বলতে যদি না পারে সেক্ষেত্রে সে লিখে বা আকার ইঙ্গিতে বা ইশারা বিবৃতি দিতে পারবে, ঠিক আছে স্যার। আর মৃত ব্যক্তির বক্তব্য অন্যের শিখানো কিনা বা অন্যের দ্বারা বায়াসড হয়ে দিচ্ছে কিনা, প্রচলিত হয়ে দিচ্ছে কিনা বা সে নিজের মনের মতো দিচ্ছে কিনা, এগুলো হওয়া যাবে না, মানে সেটা অ্যাকুরেট হতে হবে আর কি। আর আরেকটা স্যার এখানে যে মৃত্যুর আগে যে বিবৃতি দেওয়ার সময় যে ওনার যেটা আগে বলছিলাম স্যার, মানসিক শারীরিক সামর্থ্য থাকতে হবে এবং আক্রমণকারীকে সে শনাক্ত করার সুযোগ থাকতে হবে। অর্থাৎ সে কে এক্সাক্ট কে তাকে মারছে বা সে তাকে আঘাত করছে এই বিষয়ে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আর মৃত্যুকালীন ঘোষণাটা যতটা সম্ভব ঘোষণাকারী যে নিজস্ব ভাষায়, অর্থাৎ আমি স্যার বগুড়ার মানুষ বগুড়া আঞ্চলিক ভাষায় কথা বলি কিনা বা কুমিল্লার মানুষ কুমিল্লার ভাষায় কথা বলে, এরকম স্যার ভাষা লিপিবদ্ধ করলে এটা সত্যতা প্রমাণিত হবে। আর ঘোষণা প্রদানের পর অবশ্যই তাকে যেটা মেইন শর্ত স্যার, ডিক্লারেশন দেওয়ার পরে তাকে সে মারা যেতে হবে। যদি মারা না যায়
তাহলে এটা প্রাসঙ্গিক হবে না। আর ঘোষণা মৃত্যুর কারণ বা হামলাকারী বা পরিস্থিতি এই বিষয়গুলো স্যার উল্লেখ করতে হবে, মানে কোথায় হামলা করছে, কোন স্থানে হামলা করছে, কয়টার সময়, যদি সময় উল্লেখ করতে পারে সেক্ষেত্রে আর কি। আর যদি মৃত্যুকালীন ঘোষণা স্যার যারা আমরা জানি যে এটা রেকর্ড করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন নাই, যে কোনো মানুষের কাছে দিলে হবে, অর্থাৎ উপস্থিত যে কেউ উপস্থিত থেকে সেটা হয় শুনবে বা লিপিবদ্ধ করবে, বা এটা হতে পারে স্যার। আর মৃত্যুকালীন ঘোষণা কখনো অসম্পূর্ণ হওয়া যাবে না, অর্থাৎ সেক্ষেত্রে যে অর্ধেক কথা বলে চলে গেল, মারা গেল, কিন্তু পুরো ঘটনাটা বলতে পারলো না, সেক্ষেত্রে স্যার এটা আংশিক বা অসম্পূর্ণ মৃত্যুকালীন ঘোষণা হতে পারে না। কারণ বললো যে আওসানাবিক মারছে, কি মারছে, কিভাবে মারছে বলার আগে স্যার মারা গেল, সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে না স্যার। তো এই হলো স্যার মৃত্যুকালীন ঘোষণার যে শর্তাবলী আর কি স্যার। প্রশ্ন আগে লাগবে তো, তারপরে আমরা কথা বলি আবার।